সব গেল, লক্ষ্মী আমার ভাসলো রে, ওরে কুঞ্জ, ওরে নিরঞ্জন, মাটি যে আজ বেইমানি করলো। আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের বাংলা নাটক ৩। বাংলা নাটক ৩-এর আজকের আলোচনার আমি আজকে একটি নাটক শুধু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আমাদের পর্যায়ক্রমে অন্যান্য ভিডিওগুলোতে আপনারা পর্যায়ক্রমে অন্যান্য নাটকগুলো নিয়ে উপস্থাপনা পাবেন। তো এখন আমি আলোচনা করব নবান্ন নাটক নিয়ে। তো অনার্স চতুর্থ বর্ষে ৪টি নাটক রয়েছে এই বাংলা নাটক ৩ বিষয়ের মধ্যে। আমরা প্রথমেই পাবো হচ্ছে নবান্নকে। নবান্ন লিখেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য এবং দ্বিতীয় নাটকটি লিখেছেন মুনির চৌধুরী, নাটকের নাম চিঠি। তৃতীয় নাটকটি লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক, নুরুল দিনের সারা জীবন, ঐতিহাসিক প্রেক্ষাপটের একটি নাটক। যাই হোক, আমরা যখন নুরুল দিনের সারা জীবন নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। যাই হোক, পরের ইয়েতে যাই। ৪ নম্বর নাটক হচ্ছে কীর্তন খোলা, সেলিম আল দীন লিখেছেন। তো প্রতিটি নাটকের ব্যাখ্যা বিশ্লেষণ ও কাহিনী সংক্ষেপ নিম্নরূপ। মানে আমি এখন আলোচনা করব শুধুমাত্র নবান্ন নাটক নিয়ে। এরপর আমরা ৪টা নাটক, ৪টারই আলাদা আলাদা ক্লাস আপনারা পাবেন। চতুর্থ বর্ষে তো অনেকগুলো কঠিন সাবজেক্ট আছে। তো এই কঠিন সাবজেক্ট গুলোতে রেজাল্ট ভালো করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো কঠিন সাবজেক্ট গুলোকে আপনারা কাউন্টার সাবজেক্ট হিসেবে, মানে সাপোর্টিং সাবজেক্ট হিসেবে হচ্ছে এই নাটক, উপন্যাস, এগুলোতে কিন্তু A+ পাওয়াটা অনেক সহজ হয়। তাই আমি আশা করব যে আপনারা নাটকে যেন A+ উঠান, যাতে তো রেজাল্টে অ্যাভারেজ আসে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য নাটকে যদি A+ পান, সেক্ষেত্রে আপনাদের জন্য ফার্স্ট ক্লাস পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, আলোচনা বাড়াবো না। তো আমি এখন আলোচনা করব নবান্ন নাটক নিয়ে। নবান্ন লিখেছেন হচ্ছে বিজন ভট্টাচার্য। তো আমাদের এই আলোচনার মধ্যে থাকবে হচ্ছে আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, মূল ভাব বিশ্লেষণ করব, বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং কাহিনী সংক্ষেপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং যে বিখ্যাত বিখ্যাত উক্তিগুলো আছে, যেগুলো খুবই বিধ্বংসী, আমাদেরকে খুবই স্পর্শ করে, সেই উক্তিগুলো নিয়েও আমি আলোচনা করব। তো আপনাদের যদি আপনারা নবান্ন কিংবা হচ্ছে নাটকে A+ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। সাথে থাকুন, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি। প্রথমত আমাদেরকে জানতে হবে লেখক পরিচিতি। তো নাটকের যখন আপনারা যে কোনো প্রশ্নের উত্তরে আপনারা ভূমিকা দিয়ে শুরু করবেন, সেই ভূমিকায় কিন্তু অবশ্যই আপনাকে লেখক পরিচিতি সম্পর্কে ২-৪ লাইন নিয়ে লিখতে হয়। তো নাটকেও তাই করতে হবে। এজন্য আমরা প্রথম উপস্থাপনা হিসেবে রেখেছি লেখক পরিচিতি। তো লেখক পরিচিতিতে হচ্ছে আমরা এখানে বিজন ভট্টাচার্যের একটু পরিচিতি সম্পর্কে জানবো। বলা হচ্ছে যে বিংশ শতাব্দীর বাংলা নাট্যকারের অন্যতম শ্রেষ্ঠ রূপকার হচ্ছে বিজন ভট্টাচার্য। জন্মসাল, মৃত্যুসাল এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তিনি ছিলেন একাধারে যুগান্তকারী নাট্যকার, অভিনেতা ও পরিচালক। তো তৎকালীন ফরিদপুরে জন্ম নেওয়া এই শিল্পী ভারতীয় গণনাট্য সংঘের IPTA প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলা নাটকের চিরাচরিত ধারায় আমূল পরিবর্তন আনেন। হ্যাঁ, তো ১৯৪৩-এর মনবন্তরের প্রেক্ষাপটে তার রচিত কালজয়ী নাটক হচ্ছে নবান্ন। ঠিক আছে? ১৯৪৪ সালে এটা প্রকাশিত হয়। তো বাংলা মঞ্চে সাধারণত মেহনতি মানুষের জীবন ও সংগ্রামকে প্রথম সার্থকভাবে প্রতিষ্ঠিত করে, যা গ্রুপ থিয়েটারের আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। তো আমরা এখানে হচ্ছে তার যে অন্যান্য যে নাটকগুলো রয়েছে সেগুলো হচ্ছে জবানবন্দি, আগুন ও হচ্ছে দেবী গর্জনের মতো নাটকে আঞ্চলিক ভাষা ও লোকজ উপাদানের নিপুণ প্রয়োগের মাধ্যমে তিনি শোষিত শ্রেণীর বাস্তব প্রতিচ্ছবি এঁকেছেন। বামপন্থী আদর্শে বিশ্বাসী এই শিল্পী ১৯৭৮ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তবে তার সৃষ্টি আজও বাংলা সাহিত্যে ব্রাত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ দলিল হিসেবে অমর হয়ে আছে। তো আপনারা যখন ভূমিকা লিখবেন, ভূমিকা লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে এখানে লেখক পরিচিতি যতটুকু দেওয়া হয়েছে এতটুকু আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা যখন এই ভূমিকাটা এভাবে লিখবেন, তখন কিন্তু স্যার যখন আপনার খাতাটাকে কাটবে, তখন কিন্তু খাতাটা যখন মার্ক করবে, তখন কিন্তু হচ্ছে স্যাররা কি করে মূলত ফোকাস দেয় হচ্ছে ভূমিকা, উপসংহার এবং মিডিলে গিয়ে আপনার হচ্ছে ২-৪ লাইন পরে আর কি। তার উপরেই কিন্তু নির্বাচন করে যে আপনি কতটা ভালো লিখতে পেরেছেন এবং আপনি কত পৃষ্ঠা লিখতে পেরেছেন সেটার উপরে নির্ভর করে এবং কাঠামোর উপরে নির্ভর করে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের কি করতে হবে, ভূমিকা অবশ্যই যখন আপনারা হচ্ছে এভাবে লিখবেন, তখন স্যার দেখে হচ্ছে অনেকটা স্যার ধারণা করবে যে আপনি অবশ্যই পড়াশোনা করেছেন, জানেন, এজন্যই আপনি এতটা ভালো লিখতে পেরেছেন। তখন কিন্তু নম্বরটা অনেক ভালো আসে। এই হলো লেখক পরিচিতি। এখন আমাদেরকে জানতে হবে এটার প্রকাশকাল ও গঠন। তো যেহেতু নাটক হচ্ছে বাংলা সাহিত্যের একটি শাখা এবং এই নাটক
নাটকের মধ্যে অনেকটা ভাগ আছে, যেমন হচ্ছে পথনাটক আছে, মঞ্চ নাটক আছে, একাংশ নাটক আছে। তো এই নাটকগুলো হচ্ছে এটার গঠন কাঠামো থাকে, ঠিক আছে? তো আমরা এখানে প্রকাশকাল জানবো ও গঠন কাঠামো জানবো। তো প্রকাশকাল হচ্ছে 1943 সালে অরণি পত্রিকায় প্রকাশিত হয়, তবে পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয় 1944 সালে, ঠিক আছে? তার মানে 1943 সালে এটা হচ্ছে প্রথম আপনাদের অরণি পত্রিকায় প্রকাশিত হয়, এবং পরবর্তীতে এটা প্রকাশিত হয় হচ্ছে গ্রন্থ আকারে, মানে যখন আমরা এই নাটকটা পাই তখন কিন্তু গ্রন্থ আকারে হচ্ছে এটা 1944 সালে প্রকাশিত হয়, ঠিক আছে? আপনাদের যদি প্রশ্ন আসে যে কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়, তখন কিন্তু আপনাদেরকে 1943 সাল দিতে হবে। আর যখন বলবে যে পুস্তক আকারে, মানে যদি প্রশ্ন আসে যে নবান্ন নাটকটি কত সালে প্রকাশিত হয়, সেক্ষেত্রে তখন আপনাদেরকে 1944 সাল দিতে হবে। বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝতে হবে। তো নাটকের গঠন, অঙ্ক ও দৃশ্য বিভাজন, মানে নাটকটির গঠনটা কিরকম, অঙ্ক কতটি ছিল, দৃশ্য কি কতটি ছিল, সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। তো নাটকের গঠন নিম্নরূপ, মানে মোট অঙ্ক হচ্ছে 4টি, মানে এখানে আমরা 4টি অঙ্ক পাবো, ঠিক আছে? এবং মোট দৃশ্য পাবো 15টি। তো নাটক তো কি করা হয়, নাটক হচ্ছে অভিনয় করা হয়, মঞ্চস্থায়িত করা হয়, ঠিক আছে? তো এই জন্য নাটকগুলোকে অঙ্ক আকারে করে দেওয়া হয়, মানে এক একটা করে পাঠ করে দেওয়া হয়, বুঝতে পারছেন? এবং দৃশ্য করে দেওয়া হয়, যাতে হচ্ছে যারা অভিনয় করে তখন এটা সহজ হয় তাদের জন্য। তো মূলত এটা স্ক্রিপ্টের মতোই, যেমন নাটক সিনেমার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মতো করে দেওয়া হয়, যাতে পাঠ পাঠ করে হচ্ছে অ্যাক্টিংটা সহজে করা যায়। এলো বিষয়। তো এখানে দৃশ্য বিন্যাস, মানে প্রথম যে অঙ্কটা আমরা পাবো, তো প্রথম অঙ্কে 5টি আমরা দৃশ্য পাবো, সেই দৃশ্যগুলো মূলত হচ্ছে গ্রামের পটভূমিতে। এরপর দ্বিতীয় অঙ্কে আমরা 5টি দৃশ্য পাবো, সেটি হচ্ছে শহরের পটভূমি। এবং তৃতীয় অঙ্কে আমরা 2টি দৃশ্য পাবো, সেটি হচ্ছে শহরের পটভূমি ও প্রত্যাবর্তনের সিদ্ধান্ত। এরপর আমরা চতুর্থ অঙ্ক পাবো 3টি দৃশ্য, এখানে হচ্ছে গ্রামে প্রত্যাবর্তন আবার করা হচ্ছে, এবং নবান্ন উৎসব নিয়ে হচ্ছে উৎসবকে কেন্দ্র করেই মূলত হচ্ছে এখানে বিষয়কে উপস্থাপন করা হয়েছে। এই হলো দৃশ্য বিন্যাস। এখন আমরা সরাসরি চলে আসবো পটভূমিতে। আসলে এই যে প্রত্যেকটা সৃষ্টিকর্মের পিছনে এক একটা করে ঘটনা থাকে, উল্লেখযোগ্য এক একটা করে ঘটনা থাকে, ঠিক আছে? যেমন এই যে বিজন ভট্টাচার্য, তিনি যে নবান্ন নাটকটি রচনা করেছেন, এটার পিছনে উল্লেখযোগ্য কারণটা কি, মানে এটার পটভূমিটা কি ছিল, কিসের উপরে ইন্সপায়ার হয়ে তিনি এই নাটকটা করেছিলেন, আমরা হচ্ছে রচনা করেছিলেন, আমরা সে ব্যাপারে এখন জানবো। তো এই নাটকের পটভূমি হচ্ছে 1942 থেকে 1943 সালের উত্তাল বাংলা। মূলত 3টি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাটকটি আবর্তিত হয়েছে। আপনারা সবাই ইতোমধ্যে জানেন যে 1942 এবং 1943 সালে বাংলায় হচ্ছে একটি মনবন্তর দেখা দিয়েছিল, এবং সেটাকে বলা হয় 50-এর মনবন্তর। সাহিত্যের বিভিন্ন রচনায় আমরা এই 50-এর মনবন্তর অনেক বেশি পেয়েছি। আপনারা কিন্তু হচ্ছে সৈয়দ অলিউল্লাহ নয়নচারা যে পড়বেন, আপনাদের ছোট গল্প আছে, সেখানেও কিন্তু হচ্ছে আপনারা পড়েছেন ইতোমধ্যে। তো ছোট গল্প হচ্ছে সেখানেও কিন্তু 50-এর মনবন্তর আমরা পাবো। তো 50-এর মনবন্তর হচ্ছে একটা দুর্যোগ, এবং এই 50-এর মনবন্তরকে কেন্দ্র করে, এবং এটা খুবই হচ্ছে একটা মানে করুণ একটা সিচুয়েশন ছিল তৎকালীন সময়ে। তো এই সময়টাকে হচ্ছে উপস্থাপন করার জন্য, মানে ইতিহাসকে ধারণ করার জন্য মূলত হচ্ছে এই নবান্ন নাটকটি রচনা করা হয়েছে, ঠিক আছে? এবং নবান্ন নাম করা হয়েছে একটা প্রতীকী স্বরূপ হিসেবে। তো এখানে আমরা আরো 2-3টি বিষয় পাবো, যে বিষয় মূলত 3টি ঐতিহাসিক ঘটনা এখানে বলা হচ্ছে। 3টি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাটকটি আবর্তিত হয়েছে। তো প্রথম ঘটনা হচ্ছে আগস্ট আন্দোলন 1942। মানে ভারতে হচ্ছে ব্রিটিশ বিরোধী, এবং যেহেতু তৎকালীন সময় হচ্ছে উপনিবেশিক শাসন ছিল, ঠিক আছে? উপনিবেশবাদ ছিল, মানে ব্রিটিশরা শাসক তখন হচ্ছে পরিচালনা করতেছিল। তো সেই আগস্ট আন্দোলন, আগস্ট মাসে হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, মানে হচ্ছে তাদেরকে ভারত ছাড়ো নামে হচ্ছে একটি আন্দোলন হয়, যা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল। মানে ব্রিটিশদেরকে হচ্ছে বিতাড়িত করার জন্য হচ্ছে কলকাতাবাসী বা ভারতবাসী হচ্ছে তখন একটি আন্দোলন করে, এবং সেটি আগস্ট মাসে আন্দোলনটি হয়। এজন্য বলা হচ্ছে আগস্ট আন্দোলন 1942 সাল। তো ব্রিটিশ বিরোধী, আপনারা জানেন যে ব্রিটিশরা হচ্ছে বাংলার মানুষদের উপরে কতটা নিপীড়িত নির্যাতিত ছিল, এবং তারা খুবই নির্যাতন করত, নিপীড়ন করত, এবং খুবই শাসন করত, শোষণ করত। তো তাদেরকে হচ্ছে খুবই অতিষ্ঠ ছিল, হ্যাঁ? এজন্য হচ্ছে বাংলার মানুষ, তখন তো আসলে বাংলা ছিল না, তখন এগুলো ছিল মূলত আমাদের অঞ্চল এবং জনপদ, ঠিক আছে? তো সেই জায়গা থেকে হচ্ছে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য আম, এই আন্দোলনটা করা হয়েছিল।
তো সেই আন্দোলনটা পরবর্তীতে গ্রামে গ্রামে হচ্ছে ছড়িয়ে পড়েছিল। এরপর 50-এর মনবন্তর এবং 1943 সাল সেটা কৃত্রিমভাবে সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে প্রায় 50 লক্ষ মানুষ মারা যায়। আপনারা জাস্ট চিন্তা করেন যে এটা হচ্ছে একটা কৃত্রিমভাবে ঘটানো হয়েছে এবং সেখানে 50 লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা কিন্তু হচ্ছে ওই আপনাদের নয়নচারা গল্পে পাই যে সেখানে আসলে মনবন্তরে আম্মু যখন শহরে যায় এবং তার হচ্ছে দৃষ্টিতে আমরা একটা দৃশ্য দেখতে পাই, সেখানে হচ্ছে ডাস্টবিনের মধ্যে যে পচা গলা খাবারগুলো ছিল, সেই পচা গলা খাবারগুলো হচ্ছে যেগুলো কুকুর খাইতো, সেই খাবারগুলো হচ্ছে মানুষ খাচ্ছিল এবং কুকুর হচ্ছে মানুষের সাথে যুদ্ধ করতেছিল। মানে মানুষ হচ্ছে কুকুরদের সাথে যুদ্ধ করে কুকুরের মুখের খাবার হচ্ছে মানুষ খেয়েছিল আর কি। তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা করেন যে আসলে কতটা মানে কতটা হচ্ছে এটা নির্মম ঘটনা এবং কতটা হচ্ছে মানুষজন আম, মানে আমি জাস্ট ব্যাখ্যা করতে পারতেছি না মূলত, সরি। তো যাই হোক, তো কতটা দুর্ভিক্ষ ছিল, আসলে ভয়াবহ একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো মানে এটা মূলত হচ্ছে একটা কৃত্রিম ভাবে ঘটানো হয়েছে, অকৃত্রিম কোনো কিছু নয়, কৃত্রিম ভাবে এগুলো মানুষই ঘটিয়েছে। আপনারা চিন্তা করেন যে আসলে মানুষের মানসিকতা কিরকম। যাই হোক, এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগ তৎকালীন সময় আসলে আবার একটা প্রাকৃতিক দুর্যোগও দেখা দিয়েছিল। তো মেদিনীপুরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং তার ফলে সৃষ্ট হয় মহামারী, ঠিক আছে। এমনিতেই একটা মনোবন্তর, তার উপরে চলে আসছে প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ মানে হচ্ছে যখন বিপদ আসে না, বলে না একটা প্রবাদ আছে না, যে যখন বিপদ আসে তখন দল বেঁধে আসে, ঠিক সেম। তো নাটকের বিজন ভট্টাচার্য নিজে এই দুর্ভিক্ষের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন এবং সেই অভিজ্ঞতা এই নাটকে তুলে ধরেছেন। আচ্ছা, আমি এটা বলতেছি মানে এটা যে নাটকটা, এটা কিন্তু আসলে মিথ্যা না, হ্যাঁ, এটা কিন্তু সত্যি একটা নাটক। তো সত্যি মানে বাস্তব একটা প্রেক্ষাপটের উপরই নাটকটা রচনা করা হয়েছে, যেটাকে হচ্ছে বিজন ভট্টাচার্য তিনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন। এই 50-এর মনবন্তরের যে দুর্ভিক্ষ, তাতে আসলে মানুষের কি রকম হচ্ছে পরিণত হচ্ছে, এখানে যা পাবেন আপনার সবটা বাস্তব কাহিনী। জাস্ট একটা সময় এরকমটা ছিল, আপনারা জাস্ট রিয়ালাইজ করবেন যে আসলে মানুষ কতটা দুর্ভিক্ষের মধ্যে ছিল এবং মানুষ কি সিচুয়েশনের মধ্যে নিজেদেরকে সার্ভাইভ করেছে। এবং আপনারা দেখেন যে 50 লক্ষ মানুষ একটা মনবন্তরে মারা গিয়েছে, তাহলে মানুষজনের কি অবস্থা হয়েছিল। আমরা এরপর আসবো হচ্ছে চরিত্র পরিচিতিতে। চরিত্র, যেহেতু একটা নাটক, তো চরিত্র পরিচিতি আমাদের উল্লেখযোগ্য একটা ব্যাপার এবং প্রশ্ন কিন্তু আসে, হ্যাঁ, চরিত্র পরিচিতি নিয়ে প্রশ্ন আসে, ক বিভাগে আসে, খ বিভাগে আসে, গ বিভাগে আসে। এজন্য চরিত্র পরিচিতিটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমরা যে প্রধান চরিত্র পাবো এবং তার পার্শ্ব চরিত্র, মানে সবগুলো চরিত্রকে আমি এখানে হচ্ছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো আমরা এখানে প্রথমত পাবো প্রধান সমদ্দার, ঠিক আছে। প্রধান সমদ্দার হচ্ছে নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং তিনি হচ্ছে আমিনপুর গ্রামের এক প্রবীণ ও জেদি কৃষক, সে মাটি কামড়ে পড়ে থাকা পুরনো মূল্যবোধের প্রতীক, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রধান সমদ্দার একজন, তিনি নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং আমরা এখানে একটি গ্রাম পাবো, একটি গ্রামের উপরে যেহেতু এই প্রেক্ষাপটটা এবং গ্রামকে কেন্দ্র করে রচনা করা হয়েছে এবং গ্রামের সমাজে যে মানুষগুলো ছিল সেই সমাজের মানুষের অবস্থাকে এখানে উপস্থাপন করা হয়েছে, হ্যাঁ। তো সেই গ্রামটির নাম ছিল আমিনপুর। এখন আপনাদের যদি প্রশ্ন আসে যে নবান্ন নাটকে একটি গ্রাম ছিল, সেই গ্রামটির নাম কি, আপনারা সবাই কমেন্টে লিখবেন যে আসলে সেই গ্রামটির নাম কি ছিল। এবং এই নবান্ন নাটকের প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র কে, কেন্দ্রীয় চরিত্রের নাম কি, আপনারা লিখবেন। এরপর প্রশ্ন আসতে পারে যে প্রধান সমদ্দারের পেশা কি, তখন কিন্তু আপনাদেরকে লিখতে হবে কৃষক, ওকে। মানে সে মাটি কামড়ে পড়ে থাকা পুরনো মূল্যবোধের প্রতীক। তো কিছু মানুষ আসে না যারা দেশপ্রেমিক, নিজের জীবনকে ত্যাগ করতে পর্যন্ত তারা রাজি, ঠিক সেম হচ্ছে প্রধান সমদ্দার। তিনি তার জীবন যদি দিতে হয় তবুও সে হচ্ছে লড়ে যাবে। তার যে নিজের যে স্থান, সেই মাটিকে সে কামড়ে ধরে সে থাকতে হলে থাকবে। তো সেই হচ্ছে ব্যাপার। এরপর আমরা কুঞ্জ নামে আরেকটি চরিত্র পাবো। কুঞ্জ হচ্ছে প্রধানের ভাইপো, মানে এই যে প্রধান সমদ্দারের ভাইপো, সে প্রতিবাদী এবং কর্মঠ। শত বিপদেও সে ভেঙে পড়ে না, বরং নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। হুম খুবই আত্মবিশ্বাসী একটি চরিত্র। নিরঞ্জন, প্রধানের আরেক ভাইপো, সে পরিস্থিতির চাপে দুর্বল হয়ে পড়ে এবং গ্রাম ছেড়ে শহরের কাজের সন্ধানে যায়। ভাইপো মানে কিন্তু এখানে বলা হচ্ছে যে ভাইয়ের ছেলে, ঠিক আছে। রাধিকা, রাধিকা হচ্ছে কুঞ্জর স্ত্রী। এই যে আমরা এখানে কুঞ্জকে পাচ্ছি, এই কুঞ্জর স্ত্রী হচ্ছে রাধিকা, ঠিক আছে। সে গ্রাম বাংলার শাশ্বত সহনশীল নারী। হুম
এরপর আমরা হচ্ছে বিনোদিনীকে পাবো, নিরঞ্জনের স্ত্রী। এই যে নিরঞ্জন, নিরঞ্জনের স্ত্রী হচ্ছে বিনোদিনী, আর এখানে কুঞ্জের স্ত্রী হচ্ছে রাধিকা। প্রশ্ন আসতে পারে কুঞ্জের স্ত্রীর নাম কি, নিরঞ্জনের স্ত্রীর নাম কি? তো বিনোদিনী হচ্ছে নিরঞ্জনের স্ত্রী। দুর্ভিক্ষের তাড়নায় শহরে গিয়ে সে হারিয়ে যায় এবং লাঞ্ছনার শিকার হয়। এরপর হচ্ছে মাখন, মাখন হচ্ছে কুঞ্জর শিশুপুত্র, দুর্ভিক্ষে মারা যায়। দয়াল মণ্ডল প্রধান প্রতিবেশী। হারু দত্ত ও কালীধন গ্রামের শোষক, জোরদার ও কালোবাজারি। তারা চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কয়েকটা খারাপ চরিত্র পাবো, সেটা হচ্ছে দয়াল মণ্ডল, হারু দত্ত ও কালীধন। এরপর হচ্ছে রাজীব, রাজীব হচ্ছে কালীধনের সহকারী। তো এই হলো এখানে চরিত্র পরিচিতি। আমরা এখন চলে যাব মূল ভাবে। আসলে এই নাটকের মূল ভাব কি, আমাদেরকে মূল ভাব সম্পর্কে জানতে হবে। তো নবান্ন নাটকের মূল সুর হলো মানবতার লাঞ্ছনা ও অপরাজয়ের জীবনী শক্তি। হুম এখানে বলা হচ্ছে কি মূল সুর, মানে এই নাটকটার মূল সুর কি, মূল সুর হচ্ছে মানবতার যে একটা লাঞ্ছনা। মানুষজন একটা যে আপনার কৃত্রিম ভাবে একটা সংকট তৈরি করতেছে, সংকট করে হচ্ছে মানুষকে বিপাকে ফেলতেছে। ঠিক আছে, তো এই মানুষকে বিপাকে ফেলার জন্য মানবতার একটা লাঞ্ছনা করতেছে, নৈতিক অবক্ষয় আমরা এখানে মূলত দেখতে পাই। এরপর অপরাজয় জীবনী শক্তি। তো এই যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হ্যাঁ, সেই দুর্ভিক্ষের মধ্যেও কিন্তু অনেক শক্তি। যেমন আমরা এখানে পাচ্ছি প্রধান সমাদর, সে কিন্তু একটা অপরাজয় জীবন শক্তি। যতই দুর্ভিক্ষ আসুক না কেন, সে তার জায়গা থেকে সে নড়বে না এবং সেটাকে সে প্রতিবাদ করবে এবং লড়াই করে যাবে। তো এই অপরাজয় জীবন শক্তি, মানে যাদেরকে কখনো আপনারা যতই প্রতিবন্ধকতা তৈরি করেন না কেন, তারা অবশ্যই সেগুলোকে দমিয়ে যাবে না। বুঝতে পেরেছেন, অদম্য। তো একদিকে অনাহার, মহামারী এবং শোষকের অত্যাচার, অন্যদিকে কৃষকদের হার না মানার সংগ্রাম। তো নাটকটি দেখায় যে দুর্ভিক্ষ মানুষকে ভিটেমাটি ছাড়া করতে পারে, কিন্তু তাদের সমবাদ শক্তি ও বাঁচার ইচ্ছাকে ধ্বংস করতে পারে না। ঠিক আছে, একটা দুর্ভিক্ষ হয়তো একটা মানুষের জীবন নিতে পারে, কিন্তু একটা মানুষের মধ্যে তার যে হচ্ছে একটা যে আত্মশক্তি আছে এবং তার যে একটা জীবন শক্তি আছে, এই বাঁচার যে ইচ্ছাকে, এটাকে তো আর ধ্বংস করতে পারবে না, তাই না? ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার নতুন ফসল ফলানোর প্রত্যয় এই নাটকের মূল কথা। তো আপনারা সবাই প্রথম বর্ষে পড়ে আসছেন কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা, যেখানে হচ্ছে বলা হয় যে তোরা সব জয়ধ্বনি কর, মানে ধ্বংসের মধ্যে হচ্ছে তিনি সেখানে উপস্থাপন করেছিল যে তারা একটা ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তারা হচ্ছে প্রলয় উল্লাস করতেছিল, মানে তারা হচ্ছে সেই স্তূপের মধ্যে দাঁড়িয়ে আনন্দ করতেছিল। ঠিক আছে, মানে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হচ্ছে আমরা পরাজয়ের হাসি হাসবো। তো বাঙালি এমনই একটা জাতি। তো এই নাটকেরই ওই একই কথা, এখানে হচ্ছে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার নতুন ফসল ফলানোর প্রত্যয় এই নাটকের মূল কথা। যাই হোক, আমরা এখন চলে আসবো কাহিনী সংক্ষেপে। কাহিনী সংক্ষেপ এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা এখানে অঙ্ক অঙ্ক করে পড়বো, যেহেতু এখানে আমরা হচ্ছে 4টি অঙ্ক পাবো এবং 4টি অঙ্ককে আমরা আলাদাভাবে পাবো। এবং এখানে আমরা কিছু হচ্ছে এই কাহিনী সংক্ষেপের সাথে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উক্তিগুলো আমরা এখানে ব্যবহার করেছি, যেগুলো আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় গ বিভাগে এই উক্তিগুলোকে মাঝে মধ্যে তুলে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের উত্তরটা অনেক মানসম্মত হবে এবং অনেক নম্বর পড়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো কাহিনী সংক্ষেপ। প্রথম অঙ্ক হচ্ছে গ্রামের বিপর্যয় ও শোষণের নির্মম রূপ, মানে আমিনপুর গ্রাম। মানে প্রথমত এখানে ঘটনাটা শুরু হবে হচ্ছে আমিনপুর গ্রাম থেকে। ঠিক আছে, এবং গ্রামের যে বিপর্যয় এবং শোষণের নির্মম রূপ, এটা কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে আমরা শোষণের নির্মম রূপে যাব এবং গ্রামটির বিপর্যয় ঘটে সেটি আমরা এখানে পাবো। তো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের প্রথম অঙ্কের 5টি দৃশ্যের মধ্যে দিয়ে আমিনপুর গ্রামের কৃষকদের উপর নেমে আসা বহুমুখী দুর্যোগের যে চিত্র ফুটে উঠেছে তা এক কথায় মর্মস্পর্শী। নাটকের শুরুতেই 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের তীব্র উত্তাপ আমিনপুর গ্রামে এসে পড়ে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ সোচ্চার হয়ে ওঠে। এই আন্দোলনের নির্মম শিকার হন গ্রামের বৃদ্ধা পঞ্চাননী। গ্রামের বৃদ্ধা হচ্ছে একজন চরিত্র, তিনি হচ্ছেন পঞ্চাননী। তিনি হচ্ছে সেই আন্দোলনের নির্মম ভাবে শিকার হন। তো ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিতে তার মৃত্যু রাষ্ট্রযন্ত্রের নগ্ন নিপীড়নকে উন্মোচিত করে। পঞ্চাননীর এই রক্তপাত যেন আসন্ন এক মহাবিপর্যয়ের সংকেত দেয়, যেখানে সাধারণ মানুষের কণ্ঠে ধ্বনিত হয়, পঞ্চাননী মরেননি, পঞ্চাননী আমাদের জেগিয়ে দিয়ে গেল।
যেহেতু এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার হয়েছে, এজন্য এখানে কিন্তু জাগিয়ে দিয়ে হবে না, এখানে যে গিয়ে দিয়ে গেল বইয়ের ভাষা। ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমিনপুর গ্রামে মানে 1942 সালে আগস্ট আন্দোলন নামে হচ্ছে ভারত ছাড়ো যে একটা আন্দোলন ছিল, সেটা হচ্ছে একটা তীব্র আকার ধারণ করে এবং সেটা হচ্ছে একটা আমিনপুর গ্রাম এবং খুবই অন্তঃশ্রেণী বলা যায়, সেই অন্তঃশ্রেণীর একটা এবং হচ্ছে সরি সেই প্রান্তিক একটা পর্যায়ে, সেই প্রান্তিক পর্যায়ে কিন্তু আমিনপুর একটা গ্রাম, সেই গ্রামে পর্যন্ত হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন পৌঁছায় গেছে। ঠিক আছে? এবং সেখানে গিয়ে হচ্ছে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিতে হচ্ছে একজন বৃদ্ধা যিনি পঞ্চাননে, তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। তো পঞ্চাননে যখন হচ্ছে গুলিতে মানে যে সে যখন হচ্ছে মৃত্যুবরণ করেন, তো তার হচ্ছে মৃত্যু যে রাষ্ট্রযন্ত্রের নগ্ন নিপীড়নকে, তার সে যে মারা যায় এবং তার মৃত্যুকে কেন্দ্র করে হচ্ছে সেটা আরো অনেক বড় একটা আকার ধারণ করে। এজন্য গ্রামের মানুষজন হচ্ছে সাধারণ কণ্ঠে বলতে থাকে যে পঞ্চাননী মরেননি, পঞ্চাননী আমাদের জেগিয়ে দিয়ে গেল। ঠিক আছে? মানে পঞ্চাননী যে মারা গিয়েছে সে আসলে মরে যায়নি, সে হচ্ছে মরে গিয়ে বাকি যারা আছে তাদেরকে কি করে গিয়েছে, বিষয়টাকে আরো অনেক উত্তাল করে দিয়েছে এবং বাকি মানুষদের চেতনাকে জাগ্রত করে দিয়েছে যেন সবাই সেটাতে হচ্ছে অংশগ্রহণ করতে পারে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতার রেশ কাটতে না কাটতেই প্রকৃতি বিমুখ হয়। মেদিনীপুরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কৃষকদের সোনার ফসল নষ্ট হয়ে যায়। তো আমিনপুর গ্রামটা মূলত হচ্ছে ভারতের মেদিনীপুর, যে মেদিনীপুর হচ্ছে আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, হয়তো আবার শুনেননি, বাট ভারতে হচ্ছে একটা জায়গার নাম মেদিনীপুর, সেখানকার একটি গ্রাম হচ্ছে আমিনপুর। তো সেখানে হচ্ছে যখন এই আগস্ট আন্দোলনটা চলতেছিল, তৎকালীন সময় হচ্ছে মেদিনীপুরে একটি হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় এবং সেই ঘূর্ণিঝড়ের মধ্যে হচ্ছে কৃষকদের সোনার ফসল নষ্ট হয়ে যায়। তো নাটকের কেন্দ্রীয় চরিত্র ও পুরনো মূল্যবোধের প্রতীক প্রধান সমাদদার এই প্রাকৃতিক বিপর্যয়ে চরম অসহায় বোধ করেন। নিজের চোখের সামনে শস্যের বিনাশ দেখে তিনি হাহাকার করে উঠেন, সব গেল, লক্ষ্মী আমার ভাসল রে, ওরে কুঞ্জ, ওরে নিরঞ্জন, মাটি যে আজ বেইমানি করলো। তো প্রকৃতির এই রুদ্র রূপ কৃষকদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে তাদের জীবনে চরম হাহাকার নামিয়ে আনে। প্রাকৃতিক দুর্যোগের পথ ধরেই আসে মানুষের তৈরি দুর্যোগ। 50-এর মনোবন্ত এই আকাল ছিল আসলে জোরদার ও কালোবাজারিদের পরিকল্পিত ষড়যন্ত্র। তো আমরা বর্তমান সময়ে যেটা বলি যে সিন্ডিকেটের সাথে আপনারা সবাই পরিচিত। দেখেন না, এই যে কিছুদিন আগে তেল নাই, তেলের জন্য যে সিন্ডিকেট করা হলো, তো এগুলা হচ্ছে কি জানেন, এগুলো আসলে সংকট দেখা দেয়, কিন্তু এই সংকটগুলোকে আরো প্রকটভাবে তৈরি করে হচ্ছে সমাজের এই জোরদার ও কালোবাজারি যারা করে সেই লোকগুলা। বুঝতে পেরেছেন? এবং তাদের ষড়যন্ত্রের শিকার হয় হচ্ছে সাধারণ মানুষ। তো মাঝে মধ্যে দেখেন না যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে, তেল নাই, চালের দাম অনেক বেড়ে গিয়েছে, তো এটার অভাব সেটার অভাব, সংকট দেখা দিচ্ছে। সংকট মূলত না, তারা হচ্ছে যারা সিন্ডিকেট করে তারা হচ্ছে এই সংকটগুলো তৈরি করে। এগুলো হচ্ছে কৃত্রিম, মানে তারা নিজেরা তৈরি করতেছে। বুঝতে পেরেছেন? এখানে আসলে অরিজিনালি আসলে সংকট ওইভাবে হয় না, হলেও অতটা প্রকট হয় না যতটা প্রকট হচ্ছে এই মানুষরা, যারা হচ্ছে তাদেরকে আমরা বলতে পারি অমানবিক, নৈতিক অবক্ষয়ের যে মানুষ, মন্দ মানুষ। ঠিক আছে? তো হারু দত্ত ও কালীধন কালীধন ধারার মতো মুনাফাখোররা কৃষকের ধান কম দামে হাতিয়ে নিয়ে গুদামে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। হারু দত্তের কণ্ঠে তখন নির্লজ্জ শোষকের সুর শোনা যায়। বাজার এখন গরম, ধান চাল যা আছে সব সরাও, আকালের কামাই তো চিরকাল থাকে না। ঠিক আছে? তো আমাদের কিন্তু এরকম লোকজন সমাজে আছে। হুম, দেখবেন একটু পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে, পেঁয়াজ স্টক করে রেখে দিবে, সিন্ডিকেট করবে তারা। তো এরা মূলত হচ্ছে মুনাফাখোর। বুঝতে পেরেছেন? এদের জন্যই মূলত সাধারণ মানুষ অনেক সাফার করে। কিছু করার নাই, এগুলো আসলে সিস্টেম। তো ফলে যে কৃষক নিজের হাতে অন্ন ফলায় তাকেই আজ অনাহারে ধুঁকতে হয়। নিরুপায় কুঞ্জর আর্তনাদ তখন প্রতিধ্বনিত হয়। ধান আছে গোলায়, অথচ পেটে ভাত জোটে না। এ কেমন গেরস্তানি আমাদের! তো প্রথম অঙ্কের সবচেয়ে ট্রাজিক পরিণতি ঘটে হচ্ছে কুঞ্জর শিশুপুত্র মাখনের মৃত্যুর মধ্য দিয়ে। সমাদদার পরিবারে অবশিষ্ট শেষ সম্বলটুকু কেড়ে নিতে আসা হারু দত্তের লাঠিয়ালদের হাতে কুঞ্জ যখন আক্রান্ত হয়, তখন পিতাকে বাঁচাতে গিয়ে অনাহারে কঙ্কালসার শিশু মাখন
প্রাণ হারায়। এই মৃত্যু ছিল এক চরম বিদ্রূপ। সন্তানহারা কুঞ্জর হাহাকার গ্রামকে বিষাক্ত করে তোলে। আমার সোনার মাখন রে, এরা মেরে ফেললো। এই গ্রাম আর আমাদের নয় নিরঞ্জন, এই গ্রাম এখন পিশাচের রাস্তা। এই হৃদয় বিদারক ঘটনার পর প্রধান সমাদদার বুঝতে পারেন ভিটেমাটি আঁকড়ে পড়ে থাকার দিন শেষ হয়েছে। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি যখন বলেন, যাই বাবা, যেদিকে দু চোখ যায় সেদিকে যায়। ভিটে তো ছাড়লুম, কিন্তু প্রাণটা কি থাকবে? তখন তাকে বলে একটি পরিবারের নয়, বরং তৎকালীন বাংলার সমগ্র কৃষক সমাজের অস্তিত্ব সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই ছিল প্রথম অঙ্ক। আমরা এখন দ্বিতীয় অঙ্কতে যাব। দ্বিতীয় অঙ্কতে হচ্ছে শহরের বুকে লঙ্গরখানা ও হচ্ছে মানবতর জীবন, কলকাতার রাজপথ। তো প্রধান সমাদরা কিন্তু গ্রাম ছেড়ে চলে আসছে শহরে। আমরা এখন শহরের ঘটনা পাবো। তো দ্বিতীয় অঙ্কে 5টি দৃশ্যে আমিনপুর গ্রাম ছেড়ে আসা বাস্তুচ্যুত মানুষদের যে মর্মান্তিক জীবন সংগ্রাম ফুটে উঠেছে তা বাংলার সামাজিক ইতিহাসের এক কালো অধ্যায়। গ্রামে বাঁচার সব পথ বন্ধ হয়ে যাওয়ার প্রধান সমাদদার কুঞ্জ ও নিরঞ্জনের পরিবার এক বুক আশা নিয়ে কলকাতায় পাড়ি জমায়। কিন্তু সেই প্রসাদপুরী কলকাতা তাদের 2 হাত বাড়িয়ে গ্রহণ করার বদলে এক নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ফুটপাতে আশ্রয় নেওয়া এই মানুষদের প্রথম অভ্যর্থনা জানায় শহরের ধুলো আর অবজ্ঞা। গ্রামীণ আভিজাত্য হারানো প্রধান সমাদদার যখন শহরের বিশালতা আর মানুষের উদাসীনতা দেখেন, তখন তার কণ্ঠে এক চরম হতাশা ঝরে পড়ে। তখন তিনি বলে, কলকাতায় কি মানুষের বাস নেই বাবা? অট্টালিকা তো আকাশ ছুঁয়েছে, কিন্তু মানুষের মন কই? তো শহরের এক পাশে যখন বিত্তবানদের বিলাসিতা আড়ম্বর, অন্য পাশে তখন রাস্তার ধারে অনাহারে ঢুকছে আমিনপুরের কৃষকরা। ক্ষুধা যে মানুষের বিবেক ও আত্মসম্মানকে কতটা ধূলিসাৎ করতে পারে তা এই অঙ্কের প্রতিটি দৃশ্য প্রমাণ করে। এক হাতা ভাতের ফ্যানের জন্য লঙ্গরখানায় ভিড় করা ক্ষুধার্ত মানুষের হাহাকার আর কারাকারি এক নারকীয় পরিবেশ তৈরি করে। যে কৃষক একসময় গোলা ভরা ধান বিলিয়ে দিত, সেই কুঞ্জ আর সামান্য ভাতের জন্য হাহাকার করে উঠে, ও মা, এক ফোঁটা ফ্যান দাও গো, পেটের ভেতর আগুন জ্বলছে, এক ফোঁটা ফ্যান দাও। কি দুর্বিষহ অবস্থা! অথচ প্রধান সমাদদার কিন্তু একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি ছিলেন। তার কিন্তু গ্রামে অনেক জমি জমা ছিল, সচ্ছল ফ্যামিলি ছিল। তো শহরের বিত্তবানরা যখন তাদের পাশ দিয়ে উদাসীন ভাবে হেঁটে যায়, তখন এই অভাবী মানুষগুলো বুঝতে পারে যে এখানে মানুষের জীবনের চেয়ে নর্দমার ড্রেনের দামও বেশি। তো পরিস্থিতির চরম অবনতি ঘটে যখন ক্ষুধার জ্বালায় মানুষ তার সহজাত মনুষ্যত্বটুকুও হারিয়ে ফেলে। ডাস্টবিনে ফেলে দেওয়া এঁটো খাবারের টুকরো নিয়ে যখন রাস্তার নেড়ি কুকুরের সঙ্গে গ্রামের এই প্রান্তিক মানুষগুলো ধস্তাধস্তি শুরু হয়, তখন তা হয়ে ওঠে সভ্যতার এক চরম পরাজয়। নিজের পরিবারের এই অধঃপতন দেখে এবং পশুর সঙ্গে খাদ্যের লড়াই করতে দেখে নিরঞ্জন ক্ষোভে ফেটে পড়ে। কুকুর আর মানুষে আজ তফাৎ মিটে গেল নিরঞ্জন। আমরা কি মানুষ, না মানুষের উচ্ছিষ্টভোজী জানোয়ার? ক্ষুধার্ত বিনোদিনী ও রাধিকার চোখের জল আর একমুঠো অন্নের তীব্র আকাঙ্ক্ষা প্রমাণ করে যে শহর তাদের আশ্রয় দেয়নি, বরং তিলে তিলে তাদের আত্মা ধ্বংস করে দিচ্ছে। অঙ্কের শেষ শহরে এই যান্ত্রিকতা আর নির্মমতা সমাদদার পরিবারের স্বপ্নগুলোকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। বাঁচার আশায় আশায় এই মানুষগুলো বুঝতে পারে যে কলকাতার পিচ ঢালা রাস্তা তাদের জীবনের কোনো সমাধান নয়। শহরের এই প্রাণহীন পরিবেশের চেয়ে নিজের গ্রামের সেই অভাব অনটনও যেন তাদের কাছে অনেক বেশি আপন মনে হতে থাকে। প্রধান সমাদদারের এই মর্মভেদী উক্তির মাধ্যমে যেন সারা বাংলার উদ্বাস্তু সমাজের হাহাকার ধ্বনিত হয়। শহর আমাদের অন্ন দিল না বাবা, দিল শুধু অপমান। এই বড় বড় দালানের চেয়ে আমাদের পোড়া ভিটের মাটিও ছিল স্বর্গ। এভাবেই দ্বিতীয় অঙ্কের 5টি দৃশ্যের মধ্যে দিয়ে আমিনপুর থেকে আসা উদ্বাস্তুদের চরম লাঞ্ছনা ও মানবিক বিপর্যয়ের চিত্রটি ধারাবাহিকভাবে সমাপ্ত হয়। কতটা ভয়াবহ নির্মমতা! এগুলো কিন্তু সত্যি ঘটনা, বাস্তব কাহিনী, কিন্তু কোনো কল্পিত কাহিনী নয়। আপনারা জাস্ট চিন্তা করেন যে তৎকালীন সময় মানুষজনের জীবনের কি নির্মম পরিহাস।
যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সাহিত্যের বিষয় তো আসলে এখানে আমরা অন্য মানে ম্যাথ আসলে না, গণিত না যে আমরা কোনো একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে সমাধান করতে পারি। কিন্তু সাহিত্যে অনেক কথা বলতে হয়, অনেক বিষয় বুঝাইতে হয়, অনেক কিছু জানতে হয়, মানে অনেক কথা বলতে হয়। তো এরপর তৃতীয় অঙ্ক আমরা পড়ব। তৃতীয় অঙ্কের মধ্যে আমরা পাবো চরম অবক্ষয়, নৈতিক স্খলন ও মোহভঙ্গ। এটাও শহরের পটভূমি। তো তৃতীয় অঙ্কের দুটি দৃশ্যে অনাহার ও লাঞ্ছনার ফলে একটি পরিবারের কাঠামোগত ও নৈতিক ভাঙ্গন দেখানো হয়েছে। যে প্রধান সমদ্দার ছিলেন আমিনপুর গ্রামের এক প্রবীণ, জেদি ও সম্মানীয় কৃষক, শহরের এই অমানবিক পরিবেশে এবং পরিবারের সদস্যদের মৃত্যু ও হাহাকার দেখে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি পাগল হয়ে যান। তার এই উন্মাদনা মূলত তৎকালীন সমাজ ব্যবস্থার চরম ব্যর্থতা এবং শোষণের বিরুদ্ধে এক নীরব আর্তনাদ। ক্ষুধা কেবল শরীরকে মারে না, সমাজ ও নৈতিকতাকেও ধ্বংস করে। পরিস্থিতির চাপে নিরঞ্জন দুর্বল হয়ে পড়ে, কাজের সন্ধানে ঘুরে ঘুরে সে ক্লান্ত। অন্যদিকে দুর্ভিক্ষের এই চরম সুযোগ নেয় শহরের দালাল ও মানব পাচারকারীরা। আপনারা জাস্ট চিন্তা করেন, মানুষজনের কি নির্মম অবস্থা, কি নির্মম পরিহাস। সেখানে সেই মানুষগুলোকে হচ্ছে কি করা হচ্ছে, মানব পাচার করে দেওয়া হচ্ছে। মানুষের কতটা নৈতিক অবক্ষয়। তো খাদ্যের প্রলোভন ও বেঁচে থাকার মিথ্যা আশায় নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী দালালের খপ্পরে পড়ে। সে শহরের অন্ধকার গলিতে হারিয়ে যায় এবং চরম লাঞ্ছনার শিকার হয়। খাদ্যের অভাবে একটি সাধারণ কৃষক পরিবারের এই অবক্ষয় নাটকের অন্যতম করুণ দিক। এতগুলো লাঞ্ছনা, স্বজন হারানো এবং চরম অবক্ষয়ের পর প্রতিবাদী কুঞ্জর মোহভঙ্গ হয়। সে বুঝতে পারে এই শহর তাদের জন্য নয়, এই শহর তাদের বাঁচাবে না, বরং তিলে তিলে ধ্বংস করে দেবে। ভিখারি হয়ে অন্যের দয়ায় শহরের রাস্তার কুকুরের মতো মরে থাকার চেয়ে নিজের মাটিতে ফিরে যাওয়া অনেক বেশি সম্মানের। সে সিদ্ধান্ত নেয়, না, আর ভিক্ষে নয়, গ্রামে ফিরে গিয়ে নিজের মাটিতেই মরবো বা বাঁচবো। এভাবে তৃতীয় অঙ্ক শেষ হয়, আমরা চতুর্থ অঙ্ক চলে আসছি, এটাই লাস্ট। তো চতুর্থ অঙ্কে আমরা প্রত্যাবর্তন পাবো এবং প্রতিরোধ ও নবান্নের নতুন ভোর। আমিনপুর গ্রামে তারা ফিরে আসছে। তো চতুর্থ অঙ্কের তিনটি দৃশ্যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার সংগ্রাম ও অদম্য মানব শক্তি জয়গান গাওয়া হয়েছে। কুঞ্জ এবং মানসিক ভারসাম্যহীন প্রধান সমদ্দার ফিরে আসে তাদের সেই আমিনপুর গ্রামে। তাদের এই ফিরে আসা কোনো পরাজয় নয়, বরং এটি একটি নতুন যুদ্ধের প্রস্তুতি। কুঞ্জ বুঝতে পারে একা লড়াই করে এই শোষক শ্রেণীর সাথে পারা যাবে না, তাই সে গ্রামের অন্যান্য বেঁচে থাকা কৃষকদের সাথে হাত মেলায়। তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমবায় ভিত্তিতে চাষাবাদ শুরু করে, মানে সবাই একসাথে মিলে হচ্ছে চাষাবাদ শুরু করে। হারু দত্ত এবং কালীধন ধারা যখন পুনরায় তাদের পুরনো চক্রান্ত ও শোষণের জাল বিস্তার করার চেষ্টা করে, তখন কৃষকদের এই সম্মিলিত শক্তির কাছে তারা পরাজিত হয়। এবারে কেউ মাথা নত করে না, বরং সমবেত শক্তিতে তারা শোষকদের প্রতিহত করে। অবশেষে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ও ঘামে আমিনপুর গ্রামের মাঠে আবার সোনার ফসল ফলে। হাজারো মৃত্যু, মহামারী এবং দুর্ভিক্ষের হাহাকারকে পেছনে ফেলে কৃষকরা আয়োজন করে নতুন ধানের উৎসব, নবান্ন। এই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রধান সমাদদারের হারানো স্মৃতি ও মানসিক ভারসাম্য পুনরায় ফিরে আসে। সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। ধ্বংসের মধ্যেও কি হয়, নবজন্ম হয়। বুঝতে পেরেছেন? এজন্য কখনো ধ্বংস হয়ে গেলেই যে কোনো কিছু এটা খারাপের সম্মুখীন হয়েছেন ভেঙে পড়বেন না। আচ্ছা, ভেঙে পড়বেন, সমস্যা নেই, কিন্তু সেই ভেঙে যাওয়াটাকে আবার পুনরায় গড়ার চেষ্টা করবেন। যাই হোক, এভাবেই নাটকটি শেষ হয়। আমরা এখন জানবো হচ্ছে নামকরণের সার্থকতা। তো নবান্ন অর্থ হচ্ছে নতুন ধানের উৎসব। নাটকের নামকরণের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে শ্লেষাত্মক, আরেকটা হচ্ছে ইতিবাচক ও ব্যঞ্জনাময়। তো নাটকের অধিকাংশ জুড়ে রয়েছে অন্ন বা ভাতের অভাব, দুর্ভিক্ষের হাহাকারের মাঝে নবান্ন নামটি যেন এক নির্মম পরিহাস। ইতিবাচক ও ব্যঞ্জনাময়, নাটকের শেষে এই নামটি সার্থক হয়ে ওঠে। হাজারো মৃত্যু ও ধ্বংসের পরও কৃষকরা নতুন করে ধান উৎপাদন করে এবং নবান্ন উৎসবের আয়োজন করে। এই উৎসব কেবল ধানের নয়, এটি মানুষের অদম্য জীবনী শক্তির উৎসব, পুরনো জরাজীর্ণতাকে বিদায় দিয়ে নতুন সমাজ গড়ার ইঙ্গিত
এই নামকরণে নিহিত। এজন্য বলা হয় বা বলা যায় যে নবান্ন নাটকের নামকরণ সার্থক হয়েছে। ঠিক আছে? তো এভাবেই নাটকটি শেষ হয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের জানাবেন। যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলে আমাদের একটু সহায়তা করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই ক্লাসের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে। আমি আশা করব যে আপনারা অবশ্যই এই বিষয়ে A+ পাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।